প্রিয় ছাত্রছাত্রীরা, মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2022 ফেব্রুয়ারি মাসের দশম শ্রেণীর ভূগোল ও পরিবেশ পূর্ণমাক 20 আজকে আমরা আলোচনা করছি। বিগত দিনে আমরা কয়েকটি সাবজেক্ট আলোচনা করেছিলাম, সেইগুলো যদি দেখতে চাও তাহলে ডিসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া থাকবে, সেইখান থেকে দেখে নিতে পারো। তো একের দাগের বিকল্প প্রশ্নগুলি থেকে ঠিক উত্তর নির্বাচন করে লিখো। এখানে একের এক, বায়ুমণ্ডলের যে স্তরে প্রতিনিয়ত পরিবর্তনশীল আবহাওয়া লক্ষ্য করা যায় সেটি কোনটি? এখানে সঠিক অপশনটি হবে ঘ, ট্রপোস্ফিয়ার। তাই আমরা উত্তরটি লিখে দেব, বায়ুমণ্ডলের যে স্তরে প্রতিনিয়ত পরিবর্তনশীল আবহাওয়া লক্ষ্য করা যায় সেটি হলো ট্রপোস্ফিয়ার, ঘ ট্রপোস্ফিয়ার। তো অবশ্যই অপশানের কিন্তু দাগ নাম্বারটাও দেবে। একের দুই, যে বায়ুকে যে তুষার ভক্ষক বলা হয় তা হলো, এখানে উত্তর হবে গ, চিনুক। অর্থাৎ উত্তর হবে যে বায়ুকে তুষার ভক্ষক বলা হয় তা হলো গ, চিনুক। এরপরে একের তিনে যে প্রশ্নটি রয়েছে দেখো, উপক্রান্তীয় উচ্চচাপ বলয় অবস্থান করে। এইখানে চারটি অপশন রয়েছে, তার মধ্যে ক্ষয়ের অপশানটি সঠিক হবে। অর্থাৎ আমরা উত্তরটি লিখে দেব, উপক্রান্তীয় উচ্চচাপ বলয় অবস্থান করে খ 25 থেকে 35 উত্তর ও দক্ষিণ অক্ষরেখার মধ্যে। ঠিক আছে, এখানে 25 থেকে 35 ডিগ্রি হবে। এরপরে দেখো দুইয়ের এক, বাক্যটি সত্য হলে ঠিক এবং অসত্য হলে ভুল লেখো। তো প্রথমে যে প্রশ্নটি রয়েছে দেখো, দুইয়ের একের এক, কোনো নির্দিষ্ট আয়তনের বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে তাকে ওই বায়ুর আপেক্ষিক আর্দ্রতা বলে। তো এটি ভুল হয়ে যাবে বিবৃতিটি। এরপর দুইয়ের একের দুই, দক্ষিণ গোলার্ধে স্থলভাগের বিস্তার বেশি হওয়ায় কারণে পশ্চিমা বায়ু অপ্রতিহত গতিতে প্রবাহিত হয়। তো এটাও ভুল হয়ে যাবে বিবৃতিটি, তাই ভুল করে দেব। এরপর দুইয়ের একের তিন, সমুদ্র বায়ু দিনের বেলায় প্রবাহিত হয়। তো এখানে উত্তর হবে সমুদ্র বায়ু দিনের বেলায় প্রবাহিত হয়, সঠিক। দুইয়ের দুই, একটি বা দুটি শব্দে উত্তর দাও। দুইয়ের এক, একই উষ্ণতা যুক্ত স্থানগুলিকে মানচিত্রে যে রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে কি বলে? উত্তর হবে, একই উষ্ণতাযুক্ত স্থানগুলিকে মানচিত্রে যে রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে সমষ্ণ রেখা বলে। দুইয়ের দুই, কোন যন্ত্রের সাহায্যে বায়ুচাপ পরিমাপ করা হয়? উত্তর লিখে দেবে, বায়ুচাপ পরিমাপ করা হয় ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে। এরপর যে তিনের দাগের নিচের প্রশ্নগুলির উত্তর দাও। তিনের এক, কুয়াশা কেন অধঃক্ষেপণ বলা হয় না? কুয়াশাকে, তো উত্তর লিখে দেবে, কুয়াশা সৃষ্টি হয় ভূপৃষ্ঠের সংলগ্ন জলীয় বাষ্প শিথিল ও ঘনীভূত হয়ে। কুয়াশা নিম্ন বায়ুমণ্ডলের ধোঁয়ার মতো ভেসে বেড়ায়। ওপরের আকাশে জলীয় বাষ্প শীতল ও ঘনীভূত হয়ে প্রথমে মেঘ সৃষ্টি হয়। মেঘ সৃষ্টি জলকণা বা তুষারকণা অভিকর্ষের টানে ভূপৃষ্ঠে নেমে এলে তাকে অধঃক্ষেপণ বলে। কিন্তু শিশির ও কুয়াশা ঊর্ধ্বাকাশে মেঘের সৃষ্টি হয় না এবং অভিকর্ষের টানে মেঘ থেকে ঝরে পড়ে না, তাই কুয়াশা অধঃক্ষেপণ নয়। এরপর তিনের দুই, বিশ্ব উষ্ণায়নের দুটি প্রভাব উল্লেখ করো। তো উত্তর লিখে দেবে, বিশ্ব উষ্ণায়ন বা পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধি জীবজগৎ তথা পরিবেশের ওপর ক্ষতিকর প্রভাব ঘটে চলেছে। প্রভাবগুলির কয়েকটি উল্লেখযোগ্য নিচে দেওয়া হলো। প্রথমেই পয়েন্টটি করবে ক, পার্বত্য বরফ বা হিমবাহ ও দুমেরু অঞ্চলে হিমবাহের গলন। তো বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধির ফলে দুই মেরু অর্থাৎ গ্রিনল্যান্ড এবং আন্টার্কটিকা অঞ্চলে ও পার্বত্য অঞ্চলের বরফ হিমবাহের গলন হচ্ছে, তাদের আয়তন ক্রমশ হ্রাস পাচ্ছে। বিগত 20 থেকে 25 বছরের সুমেরু অঞ্চলে 6% অধিক এলাকা বরফ মুক্ত হয়েছে। এখানে বড় না, বরফ, ঠিক আছে, বরফ মুক্ত হয়েছে এবং গঙ্গোত্রী হিমবাহ প্রতি বছর 23 সেন্টিমিটার করে হ্রাস পাচ্ছে। এর পরের ক্ষয়ের পয়েন্টটি করে দেবে, সমুদ্রের জলের উচ্চতা বৃদ্ধি।
1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধিতে বরফ গলা জল সমুদ্রযুক্ত হয়ে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা 10 থেকে 12 সেন্টিমিটার বৃদ্ধি করে। শিল্প ও বিপ্লবের পর থেকে আজ পর্যন্ত সমুদ্রের জল 10 থেকে 12 সেন্টিমিটার উঁচু হয়েছে। একবিংশ শতকের শেষে বিশ্বের প্রায় 33% বরফ গলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা 50 থেকে 90 সেন্টিমিটার বৃদ্ধি পাবে বলে আশঙ্কা করছেন বিজ্ঞানীরা। বিশ্ব উষ্ণায়নের ফলে 1901 থেকে 1971 সাল পর্যন্ত সমুদ্রের জলস্তর যেভাবে প্রতি বছর 1.33 মিলিমিটার হারে বৃদ্ধি পাচ্ছিল, 2007 থেকে 2018-তে এই হার বেড়ে দাঁড়িয়েছে 3.7 মিলিমিটার। এরপরে 4-এর দাগে যে প্রশ্নটি রয়েছে দেখো, নিচের প্রশ্নটি উত্তর দাও। কিভাবে কোনো একটি স্থানের উচ্চতা সেই অঞ্চলের বায়ুমণ্ডলের তাপমাত্রাকে প্রভাবিত করে? তো উত্তর লিখে দেবে, ট্রপোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা হ্রাস পায় 6.45 ডিগ্রি সেলসিয়াস পার কিমি হারে, যে কারণে সমুদ্র সমতল থেকে যে স্থান উঁচুতে অবস্থিত সেই স্থানের উষ্ণতা কম। সাধারণত উচ্চতা বৃদ্ধির সাথে সাথে বিকিরণের প্রভাব কমে, ধূলিকণার পরিমাণ কমে, বায়ুস্তর পাতলা স্বচ্ছ হালকা হওয়ায় উষ্ণতা হ্রাস পায়। উদাহরণ, একই অক্ষাংশে অবস্থিত এলাহাবাদ ও শিলং তাপমাত্রার পার্থক্য লক্ষ্য করা যায়। শিলং উঁচুতে অবস্থান করায় এই তাপমাত্রায় পার্থক্য, অর্থাৎ তাপমাত্রার পার্থক্য উচ্চতার উপর নির্ভরশীল। এরপরে আসছি 5-এর দাগের, নিচের প্রশ্নটির উত্তর দাও। চিত্রসহ উষ্ণতার তারতম্যের ভিত্তিতে বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরগুলির বিবরণ দাও। এখানে উত্তর লিখবে, উষ্ণতার তারতম্যের ভিত্তিতে স্তরবিন্যাস। উষ্ণতার তারতম্যের ভিত্তিতে বায়ুমণ্ডলকে 7টি স্তরে ভাগ করা হয়েছে। তো প্রথমে যে স্তরটি পাবো আমরা, ট্রপোস্ফিয়ার। বায়ুমণ্ডলের সর্বনিম্ন যে স্তরে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পায় তাকে ট্রপোস্ফিয়ার বলে। এটি ভূপৃষ্ঠ সংলগ্ন সর্বনিম্ন স্তর। ভূপৃষ্ঠ থেকে এই স্তরটি নিরক্ষীয় অঞ্চলে 18 কিমি এবং ভূপৃষ্ঠ থেকে এই স্তরটি ক্রান্তীয় অঞ্চলে 12.5 থেকে 13 কিমি বিস্তার। ভূপৃষ্ঠ থেকে মেরু অঞ্চলে এর বিস্তার অনেকটাই কম, 8 কিমি পর্যন্ত হয়। এরপর এই ট্রপোস্ফিয়ারের বৈশিষ্ট্যগুলো আমরা দেখে নেব। বৈশিষ্ট্যের মধ্যে প্রথমে যেটা দেখতে পাচ্ছি, উষ্ণতা। উচ্চতা বৃদ্ধির সাথে সাথে প্রতি 1000 মিটার অর্থাৎ 1 কিমি উচ্চতা বৃদ্ধিতে বায়ুর উষ্ণতা 6.45 ডিগ্রি সেলসিয়াস হ্রাস পায়। এই স্তরে ঊর্ধ্বসীমানা নিরক্ষীয় অঞ্চলের তাপমাত্রা 80 ডিগ্রি সেলসিয়াস এবং মধ্য অক্ষাংশীয় তাপমাত্রা -58 ডিগ্রি সেলসিয়াস হয়। এরপর উপাদান দেখো, বায়ুমণ্ডলের গ্যাসীয় উপাদানের মধ্যে মোট ভরের 75% এবং ধূলিকণার 75% এবং জলীয় বাষ্পের 100% অবস্থান করে এই স্তরে, ফলে এই স্তরে চাপ বেশি হয়। এই স্তরে বায়ুমণ্ডলের সমস্ত জলীয় বাষ্প, ধূলিকণা প্রভৃতি অবস্থানের কারণে মেঘ, ঝড় বৃষ্টি, বজ্রপাত, বৃষ্টিপাত, তুষারপাত, আবহাওয়ার পরিবর্তন ঘটে। তাই এই স্তরকে ক্ষুব্ধমণ্ডল বলা হয়। এরপর ঘনত্বটা দেখে নেব। এই স্তরে বায়ুর ঘনত্ব সর্বাধিক হয়, কারণ এখানে বায়ুমণ্ডলের অধিকাংশ যে জলীয় বাষ্প, তোমার ধূলিকণা, গ্যাস এগুলো অবস্থান করে। এরপরে আমরা ট্রপোস্ফিয়ার দেখব। ট্রপোস্ফিয়ারের ওপরের যে বায়ুমণ্ডলের যে স্তর উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা যে বৃদ্ধি পায় তাকে স্ট্র্যাটোস্ফিয়ার বলে। স্ট্র্যাটোস্ফিয়ারের বৈশিষ্ট্যগুলো দেখো, বিস্তার প্রায় 20 থেকে 50 কিমি পর্যন্ত বিস্তৃত, 30 থেকে 35 কিমি পুরু হয়। এবং উষ্ণতা যদি দেখি, এই স্তরের উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বায়ুর উষ্ণতা বৃদ্ধি পেতে থাকে। ঊর্ধ্বসীমা উষ্ণতা হয় 0 থেকে তোমার 4 ডিগ্রি সেলসিয়াস। এই স্তরে জলীয় বাষ্প, ধূলিকণা থাকে না, যার জন্য এখানে বৃষ্টিপাত, মেঘঝড় হয় না, তাই এই স্তরকে শান্তমণ্ডল বলা হয়। এরপর আসছি ওজোনোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ারের স্তরের 20 থেকে 35 কিমি উচ্চতায়
ওজোন গ্যাসের প্রাধান্য থাকায় এই অংশটিকে ওজোনোস্ফিয়ার বলে। যে ওজোন স্তরে অতি বেগুনি রশ্মির শোষণ এর জন্য এই অংশের উষ্ণতা বৃদ্ধি পায়, যা জীবকুলকে রক্ষা করে। ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্বসীমা 2 কিমি থেকে 3 কিমি উচ্চতা পর্যন্ত অঞ্চলের উষ্ণতার হ্রাস বৃদ্ধি ঘটে না। উষ্ণতা বৃদ্ধি পেতে থাকে। এই অংশটিকে স্ট্র্যাটোপোজ বলা হয়। ঠিক আছে, এরপরে আসছি মেসোস্ফিয়ার। যে ট্রপোপজ এর ওপর বায়ুমণ্ডলের তৃতীয় যে স্তরে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা হ্রাস পায় তাকে মেসোস্ফিয়ার বলে। বৈশিষ্ট্যগুলো দেখো, বিস্তার সমুদ্র সমতলের ওপরের দিকে 50 থেকে 55 কিমি এবং 55 কিমি থেকে 80 কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত, অর্থাৎ ট্রপোপজ এর ওপরে 30 কিমি বিস্তার। উষ্ণতা যদি আমরা দেখি, উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা অতি দ্রুত হারে কমতে থাকে। সর্বোচ্চ উষ্ণতা হয় 90 থেকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড। তাই এই স্তরকে শীতলতম স্তর বলা হয়। বায়ুচাপ, এখানে বায়ুর পরিমাণ কমে যাওয়ায় বায়ুচাপ কম হয়। উল্কাছাই, পৃথিবীর দিকে ছুটে আসা উল্কাপিণ্ড এই স্তরে পুড়ে ছাই হয়ে যায়। নৈশদ্যুতি মেঘ, বায়ু ঊর্ধ্বগামী পরিচলন স্রোতের কারণে এখানে জলীয় বাষ্প প্রবেশ করে হালকা মেঘ সৃষ্টি করে, তা নৈশদ্যুতি মেঘ বলা হয়। মেসোস্ফিয়ার ও আয়নোস্ফিয়ারের মধ্যবর্তী সংযোগকারী সীমানা অঞ্চলকে মেসোপোজ বলে। এর বিস্তার 2 কিমি পর্যন্ত। এখানে উষ্ণতা স্থির থাকে। এরপর আসছি আমরা থার্মোস্ফিয়ার। মেসোপোজের ওপর বায়ুমণ্ডলের যে স্তরে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা অতি দ্রুত বৃদ্ধি পায় তাকে থার্মোস্ফিয়ার বলে। এই স্তরের নিচের অংশে বায়ু আয়নিত থাকে বলে এই স্তরকে আয়নোস্ফিয়ার বলা হয়। এরপর বিস্তার, সমুদ্রের সমতল থেকে 50 কিমি মেসোপোজের ওপর 450 কিমি পর্যন্ত বিস্তৃত। উচ্চতা বৃদ্ধির সাথে সাথে অতি দ্রুত হারে উষ্ণতা বৃদ্ধি পায়। সর্বোচ্চ উষ্ণতা হয়ে থাকে এখানে 1200 ডিগ্রি সেন্টিগ্রেড। ঘনত্ব, এই স্তরে বায়ুর ঘনত্ব অত্যন্ত কম এবং হালকা হয়। এরপর বেতার তরঙ্গের প্রতিফলন। গ্যাসগুলি আয়নিত অবস্থায় থাকায় ভূপৃষ্ঠ থেকে প্রেরিত বেতার তরঙ্গ এই স্তরে ভেদ করতে পারে না, যা প্রতিফলনের ফলে পৃথিবীতে ফিরে আসে। এরপর আসছি মেরুজ্যোতি। মেরু অঞ্চলে তড়িতাদিত অণুর চৌম্বক বিক্ষেপণের ফলে মৃদু আলো প্রবাহ সৃষ্টি হয়, তাকে মেরুজ্যোতি বা অরোরা বলা হয়। এরপরে আসছি আমরা এক্সোস্ফিয়ার। বায়ুমণ্ডলের যে স্তরে উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা বৃদ্ধি পায় তাকে এক্সোস্ফিয়ার বলে। বৈশিষ্ট্যগুলো দেখো, বিস্তার, ভূপৃষ্ঠ থেকে উচ্চতা 500 থেকে 750 কিমি এবং বিস্তার প্রায় 250 কিমি হয়। উষ্ণতা, এই স্তরে উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা বৃদ্ধি পায়, তবে থার্মোস্ফিয়ারের মতো দ্রুত নয়। সর্বোচ্চ উষ্ণতা 1600 ডিগ্রি সেন্টিগ্রেড। এটি বায়ুমণ্ডলের উষ্ণতম স্তর। এরপর আসছি উপাদান। হাইড্রোজেন ও হিলিয়াম দ্বারা গঠিত, খুবই হালকা পাতলা হয়। এই স্তরে কৃত্রিম উপগ্রহ মহাকাশ স্টেশন উপস্থাপন করা হয়। এরপরে আসছি ম্যাগনেটোস্ফিয়ার। এক্সোস্ফিয়ারের ঊর্ধ্বে বায়ুমণ্ডলের সর্বোচ্চ স্তর তথা যে শেষ স্তরটির নাম হলো ম্যাগনেটোস্ফিয়ার। বৈশিষ্ট্যটা কি? বিস্তার, এক্সোস্ফিয়ার ঊর্ধ্বসীমা থেকে বায়ুমণ্ডলের শেষ সীমা পর্যন্ত বিস্তৃত। এরপর আসছি চুম্বক ক্ষেত্র। বিভিন্ন গ্যাসের ইলেকট্রন প্রোটন দ্বারা গঠিত একটি চুম্বক ক্ষেত্রে বায়ুমণ্ডলকে বেষ্টন করে আছে এই স্তরে। এরপর আসছি ভেন অ্যালায়া বলয় বিকিরণ। নিরক্ষীয় অঞ্চলে 3000 কিমি ও 16000 কিমি উচ্চতায় ইলেকট্রন প্রোটন আয়নের যুক্ত যে ম্যাগনেটোপোজে ভেন অ্যালায়া বিকিরণ বলা হয়। তো এই ছিল তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্কের সম্পূর্ণ উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলের কথাটি বন্ধুদের মধ্যে শেয়ার করবে। যদি আমাদের এয়ার সায়েন্স ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করা যদি না থাকে তাহলে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তীকালে এরকম মডেল অ্যাক্টিভিটি টাস্ক এবং টেস্ট পেপারের সলিউশন পাওয়ার জন্য। থ্যাংক ইউ।